আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি ফাওয়াদ ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর ক্লাস নিব। প্রতিদিনের মতো পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা বরাবরের মতোই আজকেও 11তম অধ্যায়ের তৃতীয় অংশ অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা অধ্যায়টিকে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। প্রথমত থিওরি, দ্বিতীয়ত অটো সাইকেল এবং সর্বশেষ ডিজেল সাইকেল নিয়ে। তা আজকে তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো ইঞ্জিনের কর্মদক্ষতার ডিজেল সাইকেল পিভি ডায়াগ্রাম, একটা ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম কিভাবে কাজ করে, ডিজেল সাইকেলের সূত্রসমূহ, ডিজেল সাইকেল গাণিতিক সমাধান অর্থাৎ ডিজেল সাইকেলের যে ম্যাথগুলো আছে সেগুলার সমাধান নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা যদি ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রামটি লক্ষ্য করি, আমরা পিভি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি একদিকে প্রেসার আর একদিকে ভলিউম, একদিকে প্রেসার আর একদিকে ভলিউম। এটাকে যদি আমরা কল্পনা করি তাহলে পিস্টনের টোটাল অংশ, তাহলে এটা হলো টিডিসি টপ ডেড সেন্টার, আর এটা হলো বিডিসি বটম ডেড সেন্টার। মূলত পিস্টন এই 0 থেকে B1 পর্যন্ত এই জায়গাটির মধ্যে চলাচল করে কাজ করে, আপ ডাউন করে। এর মধ্যে B1 থেকে B2 পর্যন্ত পিস্টন চলাচল করতে পারে। তো এই জন্য এটাকে বলা হয় পিস্টন ডিসপ্লেসমেন্ট। এই B1 থেকে B2 এটাকে বলা হয় পিস্টন ডিসপ্লেসমেন্ট। আর এই 0 থেকে B2 এই অংশটি পিস্টন আর যেতে পারে না, এটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। মূলত ইঞ্জিনের সিলিন্ডারের যে টোটাল ভলিউম হিসেব করা হয় সেটি 0 থেকে B1 পর্যন্ত, এটি হলো টোটাল ভলিউম। এর মধ্যে B1 টু B2 হলো সুইফট ভলিউম আর 0 টু B2 এই অংশটি হলো ক্লিয়ারেন্স ভলিউমের। তাহলে টোটাল ভলিউম নির্ণয় করতে গেলে B1 প্লাস B2-র প্রয়োজন হয়। আমরা আমাদের গাণিতিক সূত্রের মধ্যে B1 কে টোটাল ভলিউম দ্বারা প্রকাশ করি এবং B2 কে ক্লিয়ারেন্স ভলিউম দ্বারা প্রকাশ করি এবং B3 কে আমরা কাট অফ রেশিও বা কাট অফ ভলিউম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা পিভি ডায়াগ্রামে সূত্রটি কি দেখতে পাচ্ছি, বরাবরের মতো কম্প্রেশন রেশিও RC সমান B1 ডিভাইডেড বাই B2, B1 ডিভাইডেড বাই B2। তাহলে এখানে B1 দ্বারা কি বোঝাচ্ছে? B1 মানে হলো টোটাল ভলিউম, মোট আয়তন। কার মোট আয়তন? সিলিন্ডারের মোট আয়তন ডিভাইডেড বাই B2 হলো ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা বলতে পারি কম্প্রেশন রেশিও মানে হলো টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউমকে অনুপাতকে, টোটাল ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কম্প্রেশন রেশিও বলা হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা টোটাল ভলিউম কিভাবে নির্ণয় করব? টোটাল ভলিউম নির্ণয় করতে হলে আমাদেরকে সুইফট ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের যোগফলের মাধ্যমে আমরা টোটাল ভলিউম নির্ণয় করতে পারি। সুইফট ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের মাধ্যমে আমরা টোটাল ভলিউম নির্ণয় করতে পারি। তাহলে ক্লিয়ারেন্স ভলিউম বেশিরভাগ সময়ে তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এবং সুইফট ভলিউম এর পরিবর্তে যদি ইঞ্জিন সিলিন্ডারের ডায়া দেওয়া থাকে অর্থাৎ সিলিন্ডারের ব্যাস দেওয়া থাকে, তাহলে আমরা সিলিন্ডারের ডায়া থেকে সুইফট ভলিউম নির্ণয় করতে পারবো। কারণ আমরা জানি সুইফট ভলিউম সমান
সিলিন্ডারের ক্ষেত্রফল ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য। কি জিনিস? সিলিন্ডারের ক্ষেত্রফল ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে? পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এল। এটা দিয়ে আমরা সোয়েপ্ট ভলিউম নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা ডিজেল ইঞ্জিনের বা ডিজেল সাইকেলের এএসই দ্বারা বোঝানো হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি, বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে দক্ষতার সূত্র সমান 1 - 1 বাই r টু দি পাওয়ার গামা মাইনাস 1, এখানে আর বলতে কম্প্রেশন রেশিওকে বোঝানো হয়েছে, ইনটু রো হোল টু দি পাওয়ার গামা, অর্থাৎ রোর উপরে গামা মাইনাস 1, এখানে রোর সাথে গামা মাইনাস 1 না, রোর সাথে মাইনাস 1 টি বেস আকারে থাকবে রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1। এখন আমরা শিখলাম যে কিভাবে সোয়েপ্ট ভলিউম নির্ণয় করবে, কিভাবে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি নির্ণয় করা যাবে। এখন আমরা দেখব কাট অফ রেশিও। ডিজেল সাইকেলের জন্য আমাদেরকে কাট অফ রেশিও নির্ণয় করতে হবে, কারণ এখানে রো সমান কাট অফ রেশিও। তাহলে কাট অফ রেশিও নির্ণয় করা হয় কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম, কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম, কাট অফ ভলিউম V3 ডিভাইডেড বাই V2। এবং কাট অফ ভলিউম V3 সমান, আমরা যদি কাট অফ ভলিউম কিভাবে নির্ণয় করব, কাট অফ ভলিউম সমান 1 প্লাস সোয়েপ্ট ভলিউম ইনটু পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল। যদি ইঞ্জিনের বা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে ফুয়েল কাট অফ স্ট্রোকের এত পার্সেন্ট, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ উল্লেখ করা থাকে, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে সেক্ষেত্রে কাট অফ ভলিউম নির্ণয় করতে পারবো। কাট অফ ভলিউম নির্ণয় করা হয়ে গেলে তাহলে আমরা কাট অফ ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাত থেকে আমরা কাট অফ রেশিওটি পেয়ে যাব। এখন যদি আমার কাট অফ ভলিউম নির্ণয় করার কোনো প্রক্রিয়া না থাকে, তাহলে আমরা কাট অফ রেশিও কিভাবে নির্ণয় করব? আমরা আরেকটি সূত্র জানি, কাট অফ রেশিও সমান কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই সম্প্রসারণ রেশিও, কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই সম্প্রসারণ রেশিও, অর্থাৎ আরসি ডিভাইডেড বাই আরই। তাহলে আমরা এক্ষেত্রে কম্প্রেশন রেশিও আরসি সমান পাবো সম্প্রসারণ রেশিও ইনটু কাট অফ রেশিও, সম্প্রসারণ রেশিও ইনটু কাট অফ রেশিও। এটা দিয়ে আমরা কাট অফ রেশিওটি নির্ণয় করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ডিজেল সাইকেলের এই গাণিতিক সূত্রগুলি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ডিজেল সাইকেলের অল্টারনেটিভ আরো কিছু সূত্র। যেমন ডিজেল সাইকেলের যদি বায়ু প্রমাণ দক্ষতা তাপমাত্রার সমন্বয়ে নির্ণয় করতে হয়, যদি বায়ু প্রমাণ দক্ষতা তাপমাত্রার দিয়ে নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটি হলো 1 - 1 বাই গামা ইন্টু সম্প্রসারণ শেষের তাপমাত্রা মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা ডিভাইডেড বাই সম্প্রসারণ শুরুর তাপমাত্রা মাইনাস সংকোচন শেষের তাপমাত্রা। তাহলে এখন সম্প্রসারণ শেষ শুরু, সংকোচন শুরু শেষ, এই বিষয়টি আমরা কিভাবে বুঝব? আমরা ফিবি ডায়াগ্রাম দিকে একটু লক্ষ্য করি। ফিবি ডায়াগ্রামের মধ্যে দেখা যাচ্ছে 1 থেকে 2 এ পয়েন্টটি হলো কম্প্রেশন, 1 থেকে 2, অর্থাৎ 1 নম্বর পয়েন্টে কম্প্রেশন শুরু হয়েছে, 2 নম্বর পয়েন্টে কম্প্রেশন শেষ। অনুরূপভাবে 3 নম্বর পয়েন্ট থেকে এক্সপানশন সম্প্রসারণ শুরু হয়েছে, 4 নম্বর পয়েন্টে সম্প্রসারণ শেষ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে 1 নম্বর পয়েন্টটি হলো সংকোচন শুরুর তাপমাত্রা, 2 নম্বর পয়েন্টটি হলো সংকোচন শেষের তাপমাত্রা, 3 নম্বর পয়েন্টটি হলো এক্সপানশন সম্প্রসারণ শুরুর তাপমাত্রা, 4 নম্বর পয়েন্টটি হলো সম্প্রসারণ শেষের তাপমাত্রা। তাহলে সেই হিসাবে আমরা এখানে 1 - 1 বাই গামা ইন্টু T4 - T1, T4 - T1 ডিভাইডেড বাই T3 - T2, এই সূত্রটি ব্যবহার করে আমরা সহজে আমাদের ডিজেল সাইকেলের বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করতে পারব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যদি এক নজরে সূত্রগুলো একটু দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্প্রেশন রেশিও
আমরা জানি টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, সুইফট ভলিউম ক্ষেত্রফল ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি 1 মাইনাস 1 বার টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইনটু রো মাইনাস 1। আর ইন্টিগ্রেটেড পাওয়ার ফিএলএ এন কে 4500 হর্স পাওয়ারে বের করলে 4500 দ্বারা ভাগ দিব, আর কিলোওয়াটে নির্ণয় করলে 60 দ্বারা ভাগ দিব। ইন্টিগ্রেটেড থার্মাল এফিসিয়েন্সি যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা আইএসপি ইনটু 4500 ডিভাইডেড বাই ডাব্লিউএফ ইনটু সিবি, এখানে ডাব্লিউএফ হলো প্রতি মিনিটে জ্বালানি খরচ এবং সিবিটা হলো জ্বালানির তাপীয় মান। যান্ত্রিক দক্ষতা সমান আমরা জানি ব্রেক পাওয়ার বা ইন্ডিকেটেড পাওয়ার, আর ব্রেক থার্মাল এফিসিয়েন্সি সমান আমরা জানি বিএসপি ইনটু 4500 বাই ডাব্লিউএফ ইনটু সিবি। ফ্রিকশনাল হর্স পাওয়ার সমান ইন্ডিকেটেড হর্স পাওয়ার মাইনাস ব্রেক হর্স পাওয়ার। এবং ব্রেক হর্স পাওয়ার আমরা কিভাবে নির্ণয় করব? ব্রেক পাওয়ার নির্ণয় করব 2 NT বাই 4500 যদি হর্স পাওয়ার নির্ণয় করতে চাই, আর যদি কিলোওয়াট হয় তাহলে 2 NT বাই 60, আর যদি আমাদের ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া থাকে তাহলে পিভি এল এ এন কে ডিভাইডেড বাই 4500। এটি আমরা এক নজরে আমাদের সুবিধার্থে সূত্রগুলো দেখে নিলাম। এখানে আয়তনিক দক্ষতা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যদি কিলো ক্যালোরি থেকে আমরা জুলে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে 4.2 দ্বারা গুণ দিতে হয়, আর যদি কিলো ক্যালোরিকে কেজি মিটারে কনভার্ট করতে হয় তাহলে 427 দ্বারা গুণ দিতে হবে। এবং আয়তনিক দক্ষতা সমান এয়ার ইনলেট ইন সাকশন স্ট্রোক প্রতি ঘন সেন্টিমিটার ডিভাইডেড বাই সুইফট ভলিউম। মেকানিক্যাল দক্ষতা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, এবং ইন্ডিকেটেড রিলেটিভ দক্ষতা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বা এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। অনুরূপভাবে ব্রেক রিলেটিভ দক্ষতা হলো ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ডিভাইডেড বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। আইএসএফসি প্রতি মিনিটে ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন ডাব্লিউএফ বাই আইপি। অনুরূপভাবে বিএসএফসি ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন ডাব্লিউএফ বাই বিপি। এটি হলো আমাদের গাণিতিক সূত্রগুলি। এখন আমরা তোমাদের বইয়ে 172 পেজের ম্যাথ 3 যদি আমরা দেখি, একটি ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 13:1 এবং ফুয়েল কাট অফ স্ট্রোকের 8%। যদি বাতাসের গামার মান 1.4 হয় তবে বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করো। এটি একটি ডিজেল সাইকেলের ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি দেওয়া আছে? আমাদেরকে নির্ণয় করতে হবে দক্ষতা। কি নির্ণয় করতে হবে? বায়ু প্রমাণ দক্ষতা। এখানে দেওয়া আছে বাতাসে ঘামার মান দেওয়া আছে 1.4, কম্প্রেশন রেশিও সমান দেওয়া আছে 13:1। তাহলে আমরা যেহেতু কম্প্রেশন রেশিও সূত্র জানি টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে এখানে 13:1 মানে সমান 13। কম্প্রেশন রেশিও 13। এখন আমরা কি দেখতে পাচ্ছি? কম্প্রেশন রেশিও যদি 13 হয় আর টোটাল ভলিউম যদি 13 হয় তাহলে সুইফট ভলিউম কত হবে? এখানে ক্লিয়ারেন্স ভলিউম 1। তাহলে সুইফট ভলিউম আমরা নির্ণয় করে নিই আমাদের অঙ্ক করার সুবিধার্থে। সুইফট ভলিউম হলো টোটাল ভলিউম মাইনাস ক্লিয়ারেন্স ভলিউম, বিয়োগ দিলে আমরা এখানে পার্থক্য থেকে আমরা সুইফট ভলিউম নির্ণয় করতে পারি, এবং ক্লিয়ারেন্স ভলিউম সমান 1। তাহলে আমরা জানি কাট অফ ভলিউম B3 সমান 1 প্লাস BS ইনটু পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল। যেহেতু এখানে ফুয়েল কাট অফ স্ট্রোকের 8% বলা আছে, তাহলে 1 প্লাস সুইফট ভলিউম 12 ইনটু 0.008 সমান 1.96। তাহলে আমরা পেয়ে গেলাম কাট অফ ভলিউম। এখন আমরা কাট অফ রেশিও সহজে নির্ণয় করতে পারবো। তাহলে কাট অফ রেশিও রো সমান কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। তার কাট অফ ভলিউম হলো আমাদের 1.96 আর ক্লিয়ারেন্স ভলিউম হলো 1, তাহলে আমরা কাট অফ রেশিও পাচ্ছি 1.96। তাহলে পরবর্তীতে আমরা দেখি, আমরা যেহেতু কাট অফ রেশিও 1.96 পেয়েছি তাহলে আমরা এখন নির্ণয় করতে পারি। আমরা জানি ডিজেল সাইকেলের বায়ু প্রমাণ দক্ষতার সূত্র হলো ইটা সমান 1 মাইনাস 1 বাই আপ টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই রো ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1। তাহলে এখানে আমরা 1 মাইনাস আমাদের কম্প্রেশন রেশিও 13, বাতাসে গামার মান 1.4 এবং রোর মান হলো 1.96 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। এক্ষেত্রে মাইনাস 1টি 1.96 এর সাথে বেস আকারে রয়েছে, অনেকে এই বিষয়টি একটু ভুল করে। আর ডিভাইডেড বাই বাতাসের গামার মান 1.4, রোর মান 1.96 মাইনাস 1।
তাহলে এই বিষয়টি আমরা ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1.167 এবং এটা ক্যালকুলেশন করার পর পাচ্ছি 0.358। তাহলে আমরা দুইটাকে যদি গুণফল আকারে নিই তাহলে দেখা যাচ্ছে 0.4177। সর্বশেষ আমরা 1 থেকে এই বিষয়টি বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর যেটা দাঁড়াচ্ছে 0.5822। এখন যেহেতু দক্ষতা নির্ণয় করব, দক্ষতাকে সবসময় আমাদেরকে শতকরা হারে নির্ণয় করতে হবে। দক্ষতা সবসময় শতকরা হারে নির্ণয় করতে হবে। তাহলে শতকরা হারে যেহেতু আমরা নির্ণয় করব, তাহলে আমরা শতকরা হারে নির্ণয় করার জন্য এটাকে 100 দ্বারা গুণ দিয়েছি। গুণ দেওয়ার পর আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 58.22%, অর্থাৎ 58.22%। তাহলে আমরা এই ডিজেল ইঞ্জিনের, এই ডিজেল সাইকেলের বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় হলো 58.22%। আশা করি ম্যাথটি বা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং অতি সহজ। তাহলে আমরা পরের ম্যাথটিতে চলে যাই। এক্ষেত্রে দেখা হচ্ছে ম্যাথ 3 পেজ নাম্বার 186। এখানে কি দেওয়া আছে? একটি ডিজেল ইঞ্জিনের সংকোচন ও সম্প্রসারণ অনুপাত। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। এখানে সংকোচন এবং সম্প্রসারণ অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? সংকোচন এবং সম্প্রসারণ। এই যে সংকোচন ও সম্প্রসারণ। সংকোচন অনুপাত হলো 13.8, যেটাকে আমরা কম্প্রেশন রেশিও হিসাবে জানি, 13.8:1, এবং সম্প্রসারণ অনুপাত 1:6। গামার মান 1.4 হলে দক্ষতা নির্ণয় করো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে আমরা কম্প্রেশন রেশিও সমান জানি টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে সেক্ষেত্রে আমরা 13.8 ডিভাইড বাই 1 সমান 13.8 কম্প্রেশন রেশিও নির্ণয় করতে পারলাম। তাহলে কম্প্রেশন রেশিও যদি নির্ণয় করতে পেরেছি, এখানে আমরা সোয়েপ্ট ভলিউম নির্ণয় করে নিই। সোয়েপ্ট ভলিউম সমান টোটাল ভলিউম মাইনাস ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে সোয়েপ্ট ভলিউম আমরা পাচ্ছি 12.8 এবং ক্লিয়ারেন্স ভলিউম পাচ্ছি 1, গামার মান 1.4। সম্প্রসারণ অনুপাত সমান আমরা জানি 1/6 সমান 6, 1/6। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে, আমরা কাট অফ রেশিও যদি এখন নির্ণয় করি, তাহলে কাট অফ রেশিও সমান কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই সম্প্রসারণ রেশিও। কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই সম্প্রসারণ রেশিও 13:8 ডিভাইডেড বাই 6 সমান 2.3। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা কাট অফ রেশিও 2.3 পেলাম। এখন এই ক্ষেত্রে আমরা ম্যাথটি সহজে করতে পারবো। এটা 1 - 1 বাই r টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা কম্প্রেশন রেশিওর মান 13.8 এটা পেলাম এবং কাট অফ রেশিওর মান 2.3 এটা পেলাম। এটা দিয়ে আমরা যে ম্যাথটি দাঁড়ালো, দুইটা এটা ক্যালকুলেশন করার পর আমাদের যেটা হচ্ছে সেটা হলো 1.2139 এবং এটা ক্যালকুলেশন করার পর আমাদের দাঁড়াচ্ছে 0.3449। তাহলে দুইটার গুণফল আকারে যেটা হচ্ছে সেটা হলো 0.4247, 0.4247। হ্যাঁ, 0.4247 যখন হচ্ছে, তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 57.52%, 57.52%। তাহলে আমরা যদি কম্প্রেশন রেশিও এবং সম্প্রসারণ রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা ম্যাথটি কিভাবে করব সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি, সেটা হলো ম্যাথ 4 পেজ নাম্বার 186। ম্যাথ 4 পেজ নাম্বার 186। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 14 এবং ফুয়েল কাট অফ স্ট্রোকের 5.5%। যদি বাতাসের গামার মান 1.4 হয় তবে বায়ু প্রমাণ দক্ষতা সমান নির্ণয় করো। তাহলে আমরা গামার মান 1.4, কম্প্রেশন রেশিও পাইলাম 14 ডিভাইডেড বাই 1 সমান 14, সোয়েপ্ট ভলিউম পাইলাম 14 - 1 সমান 13, ক্লিয়ারেন্স ভলিউম সমান 1। তাহলে এক্ষেত্রে আমরা সহজে নির্ণয় করতে পারি ফুয়েল কাট অফ ভলিউম। তাহলে কাট অফ ভলিউম সমান আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 1 প্লাস সোয়েপ্ট ভলিউম ইন্টু পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল। তাহলে এক্ষেত্রে আমাদের 1 প্লাস সোয়েপ্ট ভলিউম আমরা পাচ্ছি কত? 13 ইন্টু 0.005 সমান 1.715, 1.715। তাহলে এক্ষেত্রে আমরা কাট অফ ভলিউম পেয়ে গেলাম। এখন আমরা যদি আবার আমরা জানি কাট অফ রেশিও সমান কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম।
তাহলে কাট অফ ভলিউম আমরা পেয়েছি কত 1.715 1.715 তাহলে কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম তাহলে 1.715 ডিভাইডেড বাই 1 সমান সমান 1.715 তাহলে আমরা কাট অফ রেশিও নির্ণয় করতে পেরেছি কাট অফ রেশিও নির্ণয় করতে যখন পেরেছি তাহলে আমরা সহজে বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করতে পারবো কিভাবে আমরা দেখতেছি তাহলে আমরা কাট অফ ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম সেখান থেকে আমরা 1.715 নির্ণয় করতে পেলাম এখন আমরা দেখব দক্ষতার সূত্র ডিজেল সাইকেলের দক্ষতার সূত্র আমরা জানি এটা সমান 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইনটু রো মাইনাস 1 তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের কম্প্রেশন রেশিওর মান ছিল 14 তাহলে কম্প্রেশন রেশিওর মান বসালাম আমরা গামার মান বসালাম বাতাসে গামার মান 1.4 মাইনাস 1 এবং রোর মান 1.715 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4 ইন্টু 1.715 মাইনাস 1 অর্থাৎ আমরা গামার মান এবং রোর মান বসাইছি বসানোর পরে যেটা দাঁড়াচ্ছে এই বিষয়টি ক্যালকুলেশন করার পর আমাদের হচ্ছে 1.12686 কি হচ্ছে 1.12686 তাহলে আর এটাকে ক্যালকুলেশন করার পর 0.3479 এখানে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু বিষয় খেয়াল রাখবে এখানে কিন্তু 1.715 এর উপরে পাওয়ার হলো 1.4 আমরা প্রথমে এই বিষয়টি ক্যালকুলেশন করব তারপরে এটা থেকে 1 বিয়োগ দিব এখানে যে রেজাল্ট পাবো প্রাপ্ত ফলাফল সেই ফলাফল থেকে 1 বিয়োগ দিব আমরা কোনোভাবে 1.4 মাইনাস 1 করব এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এই দুইটার গুণফল আমরা পাচ্ছি 0.3920 কি পাচ্ছি 0.3920 তাহলে এটা থেকে সর্বশেষ আমরা 1 বিয়োগ দিব তাহলে 1 মাইনাস 0.3920 এটা বিয়োগ দেওয়ার পর আমাদের ফলাফল পাচ্ছি 0.6079 0.6079 তাহলে আমরা এটাকে বরাবরের মতো শতকরা হারে প্রকাশ করার জন্য কি করতে হবে আমাদেরকে 100 দ্বারা গুণ দিতে হবে তাহলে 100 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের ফলাফল হচ্ছে বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় হচ্ছে সেটা হলো 60.79 অর্থাৎ 60.79 60.79 আমরা এইটি বায়ু প্রমাণ দক্ষতা মান নির্ণয় করলাম আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলি বুঝতে পেরেছো বাসায় তোমরা এটা প্র্যাকটিস করবে আমরা এখন যে ম্যাথটি দেখব সেটা হলো তোমাদের সমস্যা 4 এবং পেজ নাম্বার 172 পেজ নাম্বার 172 এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আদর্শ ডিজেল চক্রে সংকোচনের শুরু ও শেষের তাপমাত্রা যথাক্রমে 57 ডিগ্রি সেলসিয়াস এবং 603 ডিগ্রি সেলসিয়াস সম্প্রসারণ শুরু ও শেষের তাপমাত্রা যথাক্রমে 1950 ডিগ্রি সেলসিয়াস এবং 870 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এখানে যে টেম্পারেচারটি দেখতে পেলাম যে একটা ডিজেল চক্রে কম্প্রেশন শুরু এবং শেষের তাপমাত্রা 57 কম্প্রেশন শুরুর তাপমাত্রা 57 এবং শেষের তাপমাত্রা 603 এবং এক্সপানশন শুরু হলো 1950 ডিগ্রি সেলসিয়াস এবং 870 ডিগ্রি সেলসিয়াস মানে 870 তাহলে আমরা প্রথমে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গাণিতিক সূত্রগুলি ফিবি ডায়াগ্রামের মধ্যে সেখানে কিন্তু এই বিষয়টি উল্লেখ ছিল তাহলে আমরা সংকোচন শুরুর তাপমাত্রাকে যদি T1 দিয়ে প্রকাশ করি যেহেতু আমাদের সেলসিয়াসের মান দেওয়া আছে এটাকে আমাদেরকে কেলভিনে অবশ্যই কনভার্ট করে নিতে হবে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 ডিগ্রি কেলভিন 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 ডিগ্রি কেলভিন তাহলে আমরা
57 সাথে 273 যোগ করলে আমাদের যে মানটি হবে সেটা হলো সংকোচন শুরুর তাপমাত্রা। অনুরূপভাবে সংকোচনের শেষের তাপমাত্রা T2 603 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করতেছি 273 দ্বারা গুণ দিয়ে। সম্প্রসারণ শুরুর তাপমাত্রা T3 1950, এটার সাথে 273 যোগ করলাম। সম্প্রসারণ শেষের তাপমাত্রাকে T4, এটার সাথে আমরা 870 ছিল, এটার সাথে আমরা 273 যোগ করলাম এবং গামার মান 1.4 ছিল। এখন আমরা জানি যে ডিজেল সাইকেলের যদি সংকোচন শুরু এবং শেষের তাপমাত্রা, সম্প্রসারণ শুরু এবং শেষের তাপমাত্রা দেওয়া থাকে বা জানা থাকে, তাহলে বায়ু প্রমাণ দক্ষতার কোন সূত্রটি প্রয়োগ করতে হয়। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ইটা সমান 1 - 1 বাই গামা ইন্টু সম্প্রসারণ শেষের তাপমাত্রা মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা। আমরা সম্প্রসারণ শেষের তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করেছি? সম্প্রসারণ শেষের তাপমাত্রা T4। শিক্ষার্থী, যে তোমরা এখানে লক্ষ্য করো যে দেওয়া আছে, সেখানে আমরা সম্প্রসারণ শেষের তাপমাত্রা T4 পেয়েছি। তাহলে T4 সম্প্রসারণ শেষের তাপমাত্রা T4 মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা, সংকোচন শুরুর তাপমাত্রা আমরা T1 দ্বারা প্রকাশ করেছি, তাহলে T4 মাইনাস T1 ডিভাইডেড বাই সম্প্রসারণ শুরুর তাপমাত্রা, সম্প্রসারণ শুরুর তাপমাত্রা আমরা T3 দ্বারা প্রকাশ করেছি, তাহলে এখানে T3 মাইনাস সংকোচন শেষ তাপমাত্রা, সংকোচনের শেষের তাপমাত্রা T2 দ্বারা আমরা প্রকাশ করেছি, তাহলে মাইনাস T2। তাহলে আমরা এখানে 1 - 1/4 T4 এর মান পাচ্ছি আমরা এখানে 870 প্লাস 273 যোগ করলে 1143 মাইনাস 330 T1 330, T3 হলো 1223 2223 মাইনাস T2 876। তাহলে এই মানটি ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হলো 0.5688 ইন্টু এটাকে যখন শতকরা হারে কনভার্ট করতেছি তাহলে আমরা পাচ্ছি 56.88%। 56.88%। তো শিক্ষার্থী, তোমরা আশা করি এই ডিজেল সাইকেলের ম্যাথটি যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে কিভাবে নির্ণয় করবা সেটি বুঝতে পেরেছো। আমরা এখন সর্বশেষ একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে। ব্রেক আর্মের দৈর্ঘ্য, ব্রেক স্কেলের রিডিং, ব্রেকের সংযুক্ত টায়ারের ওজন, ইঞ্জিনের ঘূর্ণন গতি, যান্ত্রিক দক্ষতা, ইঞ্জিনের প্রতি মিনিটে জ্বালানি খরচ দেওয়া আছে, জ্বালানির তাপীয় মান 10,200 কিলো ক্যালোরি পার কেজি, আমাদেরকে টর্ক, ইন্ডিকেটেড পাওয়ার, ইন্ডিকেটেড আপেক্ষিক জ্বালানি খরচ, ব্রেক আপেক্ষিক জ্বালানি খরচ নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ব্রেক আর্মের দৈর্ঘ্য L সমান 75 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে কনভার্ট করে নিলাম। আর W সমান, এটা আমরা ব্রেক স্কেলের রিডিং মাইনাস ব্রেক আরোপিত টায়ারের ওজন, এটা আগে শিখেছি 22 কেজি। আমরা RPM পেয়েছি, যান্ত্রিক দক্ষতা, জ্বালানি খরচ পেয়েছি, জ্বালানির তাপীয় মানকে আমরা 427 দ্বারা গুণ দিয়ে এটাকে কেজি মিটারে কনভার্ট করে নিলাম। এখন আমরা টর্ক, ইন্ডিকেটেড পাওয়ার, ISFC এবং BSFC নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টর্ক সমান W ইন্টু L, এটা কেজি মিটার নির্ণয় হবে টর্কের মান, এটা একটা আনসার। ব্রেক পাওয়ার 25 NT বাই 4500 এন্ড 25 N এর মান পাইলাম, T এর মান পাইলাম, টর্কের মান 16.5। তাহলে আমরা ব্রেক পাওয়ার নির্ণয় করতে পারলাম। মেকানিক্যালি এফিসিয়েন্সিটি আমাদের ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা ব্রেক পাওয়ার বা ইন্ডিকেটেড পাওয়ার, এটার মাধ্যমে আমরা ইন্ডিকেটেড পাওয়ার IP নির্ণয় করতে পারলাম। অনুরূপভাবে ISFC সমান WF বাই IP। তাহলে এক্ষেত্রে WF এর মান হলো 0.2 ইন্টু 60, এটাকে আমরা ঘন্টায়, যেহেতু ঘন্টায় কনভার্ট করতে হবে, আমাদের প্রতি মিনিটে জ্বালানি খরচের মান দেওয়া আছে, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে নিলাম। আর IP এর মান 10.36, এটা দিলাম 1.115, এটা হলো ইন্টিগ্রেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। অনুরূপভাবে BSFC WF বাই BP কেজি IP আওয়ার, এটাও 0.2 ইন্টু 60 দ্বারা গুণ দিয়ে এটাকে ঘন্টায় কনভার্ট করে নিলাম এবং BSFC পাইলাম 1.44। হ্যাঁ, আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা ডিজেল সাইকেলের PV ডায়াগ্রামটি শিখবে
গাণিতিক সূত্রগুলি শিখবে, যে গাণিতিক সমস্যাগুলি আছে উদাহরণ 4, 8, 12, 15, 17 এবং অনুশীলনী 3, 4 এবং 5 এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি শিখবে। আমরা আজকের মতো ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। তোমাদের এই ভিডিওটি পুনরায় দেখতে হলে তোমরা দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করবে। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।